কি করেছে করার ক্ষমতা রাখি আজকে বলতে হবে। গোপনে আপনি একজনের বাসায় 500 টাকা 5,000 টাকা দিয়ে আসতে পারেন, বলতে পারেন যে আপনি যদি আমাদের ভোট দেন, যেটা বলা হচ্ছে আপনাকে কম পয়সায় আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেব, আমরা গর্ভবতী মায়েদের চিকিৎসা করে দেব কম পয়সায়। কাদেরকে পাওয়া যাবে? আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য আজকে আমরা ক্ষমতাসীন না থাকার পরেও আপনারা দেখছেন প্রত্যেকটা ইউনিয়নে আমরা মেডিকেল ক্যাম্প করেছি, যাতে করে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা এখানে আপনারা দেখেছেন তারা প্রেসক্রিপশন দিয়েছেন, সারাদিন ব্যাপী চিকিৎসা দিয়েছেন, এবং আমরা বলেছি ওই প্রেসক্রিপশন নিয়ে 6 মাসের মধ্যে যদি তারা যান ওই ডাক্তার তাদেরকে আবার দেখে দেবে। আমরা অসংখ্য মানুষের চোখের অপারেশন করে লেন্স বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, অন্তত 1000 খানিক মানুষের। আমরা অন্তত গুরুত্বপূর্ণ জটিল অপারেশন করানোর ব্যবস্থা করেছি জনগণের। আমরা সরকারে ছিলাম না, নাই এখনো, কিন্তু জনগণের পাশ থেকে তো আমরা সরে যাইনি। আজকে যারা বলছেন এই নির্বাচনে যে আমাদের ধানের শীষের বিপক্ষে পাল্লায় ভোট দিলে আপনি অনেক আল্লাহ তাআলা খুশি হবেন কিংবা আমাদেরকে নিয়ে যাবেন, কিংবা আমার একটি কথা, এই গ্যারান্টি দেবার মালিক কি তারা? কে জানবে যে আমার কর্মফলের পরে আমার জন্য কি পরকালে নির্ধারিত আছে? উপরে যিনি আছেন তিনিই করবেন। দ্বিতীয় কথা, আমার এই দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে, আমি না জান্নাতের লোক ওনার কথাই দেবো, আবার অন্য সম্প্রদায়ের লোকরা দেবে কেন? তারা কি তাদের বিশ্বাস করে? তা তো করে না। তাহলে তারা কি করে যাবে? তারা তো সর্বজনের জন্য নয়, তারা ব্যবসা করছে। দেখেন, আপনি যদি আমি মানব সেবার সাথে না থাকি, সরকার যদি মানুষের কল্যাণের কথা না ভাবে, তাহলে সেই সরকার জনগণের নয়। আমার ধর্ম কিংবা কোন ধর্মই বলে না যে শুধু আপনি নিজের কথা ভাবেন, আমাদের যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মুসলিম উম্মার নেতা, তিনি তো গৃহী ছিলেন, তিনি সংসার করেছেন, তার স্ত্রী পুত্র ছিল, তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, দেশ পরিচালনা করেছেন, যুদ্ধও করেছেন, সবটি করেছেন। অর্থাৎ তাও যদি হতো তিনি তাহলে সবচেয়ে আল্লাহর কাছের বান্দা, আল্লাহর একান্ত প্রিয় বন্ধু, তার তো সারাদিন তিনি ওই করতেন। তাহলে তো মানুষের জন্য কাজ করতেন না। তিনি কেন যুদ্ধ করেছেন? ইসলাম প্রচারের জন্য, মানুষের জন্য। তিনি কুফরি থেকে নিরাপদ থাকবার জন্য তিনি ইসলাম প্রচার করেছেন। তাহলে তাকে তো করতে হতো, তিনি বাড়ি নিজের কাজ করতেন, তাই না? আপনার আমাকে ওই লোভ দেখে তারা এক জায়গায় নিয়ে যেতে চান যে তাহলে তারা ক্ষমতায় যাবেন। কি করবেন তারা ক্ষমতায়? যে আমার আপনার সাধারণ লোকের জান্নাতে চাইতে আজকে বড় চাহিদা, আমি 3 বেলা 2 ভাত খেতে পারবো কিনা, আমি নিরাপদে থাকতে পারবো কিনা, সন্ত্রাস মুক্ত থাকবে কিনা, আমার শৃঙ্খলা কিনা আমার দেশ, কিংবা বাইরের দেশের শক্তি আমাকে এখানে কব্জা করবে কিনা, আমার চাহিদা এটি। আমি যে ধর্মেরই হই না কেন, জাতীয়তাবাদী দল মনে করে বলে যে এই দেশ সকলের জন্য, কোন একক ধর্মের নয়, যেমন মুসলিমের তেমনি হিন্দুর, তেমনি বৌদ্ধের, তেমনি খ্রিস্টান, তেমনি পাহাড়ি, তেমনি বাঙালি, যাই থাকুক, বাঙালি অবাঙালি সকলের জন্যই নিরাপদ, সকলের ধর্ম পালনের সমান অধিকার আছে। সুতরাং আমি কোনো একক ধর্মের লোকদের পরকালের লোক দেখে ভোটে নেওয়ার চেষ্টা করব, তাহলে এমনি বোঝা যে বিভাজন তারা কোথায় করবেন। তারা আরো লোভনীয় কথাবার্তা বলছেন। বাংলাদেশে যদি সামগ্রিক উন্নতি করে থাকে জাতীয়তাবাদী দলের সরকার, এই মাত্র আমাদের সভাপতি দেখাচ্ছিলেন প্রতিটা ইউনিয়নে কিংবা ওনাদের প্রতিটা ওয়ার্ডে একটা ভোটের সংখ্যা কতখানি, তাহলে মহিলাদের ভোটের সংখ্যা আজকে প্রায় সমান। তার কেন্দ্রে মহিলা একজন ভোট বেশি আছে ভোটার। তাহলে এই যে আজকে মহিলাদের আমরা যে সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের মেয়েরা কাজ কাম করছে এবং তারা যে জীবিকা অর্জন করছে, তারপরে তারা যে সম্মানের জায়গা নিয়ে গেছে। আজকে যারা বলছেন মেয়েদেরকে আমরা 5 ঘন্টা কর্মঘন্টা করে দেবো, আপনার অফিসে কাজ করলেও আপনি বাড়ির কাজও করতে পারবেন। বলেন তো দেখি, 8 ঘন্টা
যে অফিসে কাজের সময় আমি 5 ঘন্টা কাজ, আমাকে চাকরিতে নেবে কেউ? নেবে? 5 ঘন্টা কাজ করে আমার 8 ঘন্টার বেতন দেবে? কেউ দেবে না। দ্বিতীয় কথা, আরেকজন বলেছেন বাড়িতে আপনাদের টাকা পৌঁছে যাবে, ওই 2,000 টাকা ফ্যামিলি কার্ডে কিচ্ছু হবে না। আমাদের মহিলারা শুধুমাত্র টাকার জন্যই নয়, একটি আত্মপরিচয় এবং মর্যাদার জন্যই কাজ করেন। আপনি ভিক্ষার টাকা বাড়িতে পৌঁছে দেবেন এটি নয়। আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি মহিলাদের জন্য, সেটি একটি কারণে। আজকে মহিলাদের জন্য অনেক কার্ড আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত কার্ড আপনারা পান না, কিন্তু এই যে আমরা একটা বলছি এটা পরিকল্পনা, এখনই দেবো না, কোনো প্রলোভনও নয়। সরকার কিভাবে চলবে তার কিছু পরিকল্পনা থাকে। আপনি সংসার যেমন চালান আপনার ঠিক থাকে, যে আমি এই ব্যবসাটা করলে আমার আয়টা বাড়বে, আমার ছেলেকে কোন কলেজে স্কুলে পড়াবো, মেয়েকে কোথায় বিয়ে দেবো, আপনি কিন্তু ভাবেন বাড়ি এখন করবো না, আর 2 বছর পরে করলে ভালো হবে, পরিকল্পনা থাকে। তেমনি দেশ চালাতে গেলে কিছু পরিকল্পনা লাগে। আমরা বলি না যে রাতারাতি আমাদের সবার জীবন মান উন্নত হইবে, কিন্তু পরিকল্পনা থেকে আমাকে তো কাজ করতে হবে। তাহলে সেই কাজের একটি অংশ এই মহিলাদের ফ্যামিলি কার্ড। কারণ অর্ধেকের বেশি জনসংখ্যা যেখানে মহিলা, তাদের যদি আমরা পিছিয়ে রাখি তাহলে দেশ উন্নত হবে না, তাই না? আমরা বুঝতে পারছি তাদের যোগ্যতা তৈরি করে দেওয়ার দরকারটি কত। বেগম খালেদা জিয়া পত্রা তৈরি করে দিয়েছিলেন বলেই মধ্যবিত্ত ঘরের মেয়েরা আজকে পিএনও হচ্ছে, ডিসি হচ্ছে, অন্যান্য বড় বড় চাকরিতে চলে যাচ্ছে, প্রশাসনে চলে সব জায়গায়, তাই না? তাহলে এই সুযোগ, এই ফ্যামিলি কার্ড কাদের জন্য? সবাই তো উচ্চ শিক্ষা হয়তো পাবে না, প্রান্তিক মানুষ আমাদের দেশে আছে যাদের নামে জরিপের ভিত্তিতে পর্যায়ক্রমে আমরা এই কার্ড দেবো। সেটা আপনার ওই মহিলার নামে এই কার্ড দিবে, এটা অন্য কিচ্ছু নাই, আলাদা একটি পরিচিতি। এটা তার স্বামীর নামে হবে না, তার ছেলের নামে হবে না, উনি ওইটার মালিক। সে টাকা কম হোক। আজকে একটি বিধবা ভাতা যে মহিলা পান, কালকে একজন বলছে খুব আমার ওই আত্মীয় খুব খুশি হতো টাকাটা উনি যখন পান, কারণ ওইটাই তার সম্বল, এটা মর্যাদা, আমার হাতে 2 টাকা আছে। অতএব আমাদের লোক দেখেন, এইটি কোনো ঘুষ নয়, এইটা কোনো প্রতারণা নয়। যারা বলছে যে হাসিনা 10 টাকা সে চাল বিনা পয়সায় শেয়ার বলেছিল, তার মোতাবেক না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটি পারে সেটি বলে। বেগম খালেদা জিয়া বলতেন আমি অসম্ভব কিছু বলি না। এইটার সঙ্গে যুক্ত আমাদের 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, 1 লক্ষ প্রশিক্ষিত, এই তার মধ্যে 80% অর্থাৎ 80,000 মহিলা স্বাস্থ্যকর্মী। কারণ কি? আমরা দেখেছি ওই হাসপাতালে চিকিৎসা জায়গা হয় না, একবার সর্দি কাশি হলো আমাদের হাসপাতালে যেতে হয়। এই স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে মহিলা স্বাস্থ্যকর্মী বেশি, আর মহিলা কিন্তু আমাদের দেশের মূল অর্থনীতির যোগানদার। সেই কৃষকরা আমরা দেখেছি প্রকৃতির উপর নির্ভরশীল, অকাল বৃষ্টি ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনাবৃষ্টি হলে আমার ফসল মার খাচ্ছে। তাহলে যে কৃষক কিংবা কম আয় তারা টাকা পয়সা জোগাড় করে পুঁজি বিনিয়োগ করছে, দেখা গেল যে বসে যায়। সরকার বলছে পর্যায়ক্রমে এই কৃষক কার্ড যাদেরকে দেওয়া হবে, যারা কৃষক বীমা করবেন, তাদেরকে ওই সময় সরকার তাদেরকে ভর্তুকি, অর্থাৎ সহজ শর্তে ব্যাংক থেকে সহায়তা দেবে, যাতে তিনি আবারও ফসল করতে পারেন। তিনি এই কার্ড যার থাকবে, তিনি স্বল্প মূল্যে অর্থাৎ ন্যায্য মূল্যে, কালো বাজারে নয়, সার কিনতে পারবেন। তিনি কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন স্বল্প মূল্যে। অর্থাৎ আমরা একজনের সঙ্গে আরেকটি কিন্তু সম্পৃক্ত, শিক্ষার সঙ্গে, স্বাস্থ্যের সঙ্গে, কৃষির সঙ্গে। এবং আমি আরেকটি কথা বলি, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আছেন সমাজের, তারা হচ্ছেন আমাদের যারা ধর্মীয় শিক্ষা দেন, যারা মসজিদের মুয়াজ্জিন কিংবা যারা নামাজ পড়ান, তারাবি পড়ান, আমাদের কোরআন শিক্ষা দেন মসজিদে, তারা অত্যন্ত কম বেতন পান। সবার কাছে যে বাড়ি বাড়ি থেকে হয়তো খাওয়া হয়, সবার কম পয়সা চাঁদের 2-3 হাজার 4,000 টাকা চাঁদা দিয়ে তাদেরকে বেতন হয়। তাহলে আমরা দেখলাম তার অভাব কিন্তু কখনোই যায় না। তো তারেক রহমান বলছেন আমাদের যে পরিকল্পনা আগামী দিনে, তাদেরকে একটি নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা সরকার করবে। এটি নির্দিষ্ট সম্মানই তারা মাসে পাবেন, আর উৎসবের সময় তাদেরকে উৎসব ভাতা দেওয়া হবে।
এইটি করে, কারণ তারাও এমন একটি মর্যাদায় তাদেরকে সরকার নিয়ে যেতে চায় যাতে তারা আমরা কি করি, কোচিং এ যখন পাঠাই ছেলেদের 1000 টাকা কথার কথা বেতন দেবো, ওনারা 200 টাকা দেবো, তাই তো আমরা করি, আমি দিতে চাই না। কিন্তু তাহলে এই বৈষম্যটা তারা আমরা দূর করতে চাই। আমরা চাই শিক্ষাঙ্গনটা এমন একটি হোক যেখানে এই যে নকলের রাজত্ব চলে গেছিল, যাতে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভর্তি হতে পারছে না, নকল করে পাশ করছে এবং শিক্ষার মান কমে গেছে। এই শিক্ষার মান সুনিশ্চিত করবার জন্য শিক্ষক নিয়োগে অত্যন্ত নজরদারির মধ্যে দিয়ে আমরা করতে চাই, যাতে করে সন্তান সুসন্তান হয়ে ওঠে, যাতে আমরা পিছিয়ে আছি সেই দেশটাতে পিছিয়ে না থাকে। এবং কারিগরি শিক্ষা, যেটি আমরা বলছি যে MA-BA পাশ করে আমাদের ছেলেরা চাকরি পায় না, আমরা বলেছি কোটারা সবাই বলে ঘুষ দিতে হবে, তদবির করে, কিন্তু আমাদের এই ছোট দেশে অনেক চাকরি সবার হবে না। তাহলে কারিগরি শিক্ষা কোনটা? জিয়াউর রহমান যেটি বলতেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা আপনি কৃষির উপরে একটা ডিপ্লোমা করেন, আপনি যারা চাষের কাজ করেন সেখানে ভালো করবেন। আপনি আমাদের দেশে এই যে ছোট ছোট কাজ, ইলেকট্রিক এর কাজ কিংবা টিভি ফ্রিজ সারাই করার কাজ, এই ছোট ছোট কাজ যারা অনেক বেশি লেখাপড়া না শিখলে কিংবা এসি ছাড়াই যারা, এর জন্য আলাদা কিন্তু আমাদের কারিগরি শিক্ষা রয়েছে, প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান থেকে এই ধরনের কাজ কিংবা হাতের কাজ বিভিন্ন প্রশিক্ষণ কিন্তু যারা দেওয়া হবে, যাতে করে তারা উচ্চ শিক্ষা না নিলেও কম, যারা আপনারা লেখাপড়া শেখান ছেলে মেয়েদের অনেক কষ্ট করে জমি জাতি বেচে, দরকার নেই, আপনি প্রাথমিক শিক্ষা দেওয়ার পরে আপনি কারিগরিতে চলে যাবেন, যাতে করে তার জীবন মান উন্নত করতে পারে। এবং আমরা দেখেছি এরা যখন বাইরে যায়, আমাদের ছেলেরা কেউ দুবাই আছে, কেউ সৌদি আরবে আছে, তারা কি করো, তারা অদক্ষ শ্রমিক, এখান থেকে তাদের যদি একটা ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পারি অনেক বেশি টাকার কথা। আমরা যেমন নার্সিং শিক্ষা উন্নতি করতে চাই, যাতে প্রশিক্ষিত নার্স দিয়ে আমাদের হাসপাতালগুলো চলতে চাই আরো বেশি করে। আমরা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বিএনপি সরকার করেছে, আগামীতেও এই প্রতিষ্ঠানগুলো উন্নত হয়ে জীবন মান উন্নত করতে পারি। সর্বশেষ এই যশোরের জন্য জাতীয়তাবাদী দলের সরকার যা করেছে, কোন সরকারের পর্যন্ত তা করে না। জোর দিয়ে আমি বলতে পারি, আপনারা আমার সাথে একমত হবেন আশা করি। কারণ স্বাধীনতার পরের থেকে 79 সালে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন, সেই সময় আমি বলেছি প্রথম যে কাজগুলি হয়, তখন উনি প্রথম স্টেডিয়ামে যে বক্তব্য দেন, সেখানে আমাদের নেতা দাবি তুলেছেন আমাদের ব্রিজটা ভেঙে গিয়েছিল, তিনি বলেছেন ব্রিজ হবে, বেলি ব্রিজ হবে। ওই মিটিংয়ে সেখানে তিনি আমাদের নারী কল্যাণ সমিতি সেবা সমিতি 50,000 টাকা দিয়েছিলেন। তিনি 100 বেড হাসপাতাল করেছেন 50 শয্যার জায়গায়, আমার আমলেই। বেগম খালেদা জিয়ার আমলে আপনি দেখেছেন যতবার তিনি এখানে এসছেন, আমাদের নেতা দাবি তুলেছেন এবং সেই দাবিগুলো তিনি পূরণ করেছেন। ওই আওয়ামী লীগ সরকার কি আর চালু করে নাই? বাংলাদেশের যশোরের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়ার নাম হলো মুছে ফেলার চেষ্টা হলো, এবং এই বিশ্ববিদ্যালয় আজকে র্যাঙ্কিং এ এশিয়ার মধ্যে সর্বোচ্চ জায়গায় চলে গেছে। আজকে যশোরকে লোকে চেনে শুধুমাত্র ফুলের শহর কিংবা গুড়ের শহর নয়, বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিতে পারছে যশোরের ছেলেমেয়েরা। আমাদের প্রয়াত নেতা ইসলাম বলতেন যে আমার যশোরের ছেলেমেয়েরা পান্তা ভাত খেয়ে ইউনিভার্সিটিতে পড়তে যাবে, আমি সেই রকম একটি স্বপ্ন দেখি। বহু ছেলে মেয়ে আমাদের এখান থেকে পাশ করে বের হচ্ছে। এই যে স্বপ্ন দেখেন, আমাদের তারেক রহমান যেটা বলেছেন, যেটা আমাদের আন্দোলন খোকন বললো যে তিনি বলছেন আই হ্যাভ এ ড্রিম কিংবা আই হ্যাভ এ প্ল্যান, তার একটি পরিকল্পনা এবং স্বপ্ন আছে। এই স্বপ্ন না থাকলে দেশ কিংবা এলাকার উন্নতি হয় না। আমাদের নেতার সেই স্বপ্নটি ছিল, কারণ আপনারা দেখেছেন মরহুম তরিকুল ইসলাম প্রতি সপ্তাহে যশোরে আসতেন। আমরা সবাই বাড়িতে হাসি তামাশা করতাম যে যশোরের মধ্যে না আসে তার ভালোই লাগে না। তিনি আসতেন, বিভিন্ন জায়গায় বসতেন এবং মানুষের কথা শুনে চাহিদাটি জানার চেষ্টা করেছে, পূরণ করবার চেষ্টা করেছে। আপনারা জানেন বাংলাদেশ ছোট দেশ, আমাদের অর্থ কম, আমাদেরকে দাবি আদায় করে আনতে হয়, সেটি আনতে পেরেছে। আগামীতে আমরা মনে করি যে আপনারা এই এলাকাবাসী যদি ধানের শীষকে বিজয়ী করতে পারেন, তারেক রহমান কথা দিয়েছেন যে তিনি যদি প্রধানমন্ত্রীত্ব পান কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পান, তাহলে অবশ্যই সর্বাগ্রে ওই মেডিকেল কলেজ 500 বেড হাসপাতাল চালু হবে। তিনি বলেছেন যা দাবি তোমাদের করোনারি কেয়ার ইউনিট পরিপূর্ণভাবে চালু হবে।
বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি আরো অধিগ্রহণ হয়ে আরো বেশি ফ্যাকাল্টি তৈরি হবে এবং আমাদের যে অবকাঠামোর ঘাটতি আছে সেগুলো তিনি পূরণ করবেন। কিন্তু আমাদের কত তাকে চাইতে গেলে আমাদেরকে তো কিছু উপহার দিতে হবে। সেই উপহারটি আমরা দেবো আমাদের এই আসনটি। আমরা যদি আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারি, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর আমরা হাত তুলে তার জন্য দোয়া করেছি, তার আত্মা সন্তুষ্ট হবে, তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা আমরা জানাবো। এই খালেদা জিয়া রহমানের সাড়া দিয়ে এই যশোরের মানুষ, যশোর 3 আসনের মানুষ তরিকুল ইসলামকে বিজয়ী করেছে, কারণ তিনি ওইখানে